আমি পদ্মজা, পর্ব ৫৬। সুষ্ঠুভাবে হেমলতার মৃত্যুবার্ষিকীর মিলাদ সম্পূর্ণ হয়। বিকেলে মোড়ল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়ার মসজিদের সামনে এসে দাঁড়ায়। সাথে বৃদ্ধা মঞ্জু রায় এবং হিমেল রয়েছে। মসজিদের কবরস্থানে পাশাপাশি শুয়ে আছেন মোর্শেদ, হেমলতা ও পারিজা। কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দুই চোখ ভরে ৩টি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে। মৃত্যুর এতগুলো বছর পেরিয়ে গেছে, তবু কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয়। কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক বিষের নাম। এই বিষ যারা পান করেছে তারা জানে কষ্টের মাত্রা। পূর্ণা চিৎকাদুনে সে চোখের জলে স্নান করেছে। পদ্মজা ছলছল চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে। মা নামক মমতাময়ী মানুষটার ছায়ার অভাববোধ প্রতিটি পদক্ষেপে সহ্য করতে হয়। কত ভালোবাসতেন তিনি। মাথার ওপর তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়া দায় ছিল। আর আজ এত বছর ধরে পদ্মজা দিব্যি এই মানুষটাকে ছাড়াই বেঁচে আছে। জন্মদাতা পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছে। কত আকুল হয়ে থাকতো পদ্মজা পিতার ভালোবাসা পেতে। যখন ভালোবাসা পেল, বেশি দিন পৃথিবীতে রইলেন না। মা মরা মেয়ের রেখে নিজেও পাড়ি জমালেন ওপারে। তারপর পদ্মজার কোল আলো করে এলো কন্যা পারিজা। পিতামাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাঘব হয়, কিন্তু এই সুখও বেশি দিন টেকেনি। খুব কম আয়ুকাল নিয়েই জন্মেছিল পারিজা। পদ্মজাকে আধারের গহীনে ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় শুকতারারা। পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসে ঘূর্ণি বুকের ভেতরে চেপে রাখতে পারেনি। সে মুখ এক হাতে চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কেঁদো না মা, একদিন দেখা হবে হাসরের ময়দানে। সময় তার নিজের গতিতে চলে, কারোর জন্য থেমে থাকে না। কেটে যায় আরও ৩টা দিন। এর মাঝে পূর্ণা মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছে একবার। গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলেছে। এতেই কানাঘুষা শুরু হয়েছে। এদিকে আমিরের ভীষণ জ্বর, শুকিয়ে গেছে অনেক। ভেতরে ভেতরে কি যেন ভাবে সারাক্ষণ। খাওয়া দাওয়াও কমে গেছে। সবসময় চিন্তিত থাকে। বাড়িতে বেশিক্ষণ থাকে না, এদিক ওদিকে ঘুরে বেড়ায়। এখন শুয়ে আছে বারান্দার ঘরে। পদ্মজা কপালে জলপট্টি দিচ্ছে। আমিরের চোখ দুটি বন্ধ। পদ্মজা আদুরে গলায় ডাকলো, শুনছেন? আমির চোখ বন্ধ রেখেই বলল, কি এত ভাবেন? আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকালো। তার চোখ দুটি ভয়ঙ্কর লাল, রাতে না ঘুমানোর ফল। সে পদ্মজাকে পাল্টা প্রশ্ন করলো, কি ভাববো? জানি না, কিছু তো ভাবেনি। চোখ দুটি তার প্রমাণ। আপনি কোনো কিছু নিয়ে কি ভীতিগ্রস্ত? আমির বড় করে নিঃশ্বাস ছাড়ল, বলল, তেমন কিছু না। যেমন কিছুই হোক, বলুন না আমাকে। আমাদের ঢাকা ফেরা উচিত। হঠাৎ? জানি না কিছু। আমার প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে। তোমাকে হারাতে পারবো না আমি। আমার কিছু হবে না। আমি কারো কোনো ক্ষতি করিনি। যে পদ্মজা থেমে গেল। সে তো একজনকে খুন করেছে। পদ্মজা দৃষ্টি এলোমেলো হয়ে আসে। আমির পদ্মজার দিকে চেয়ে বলল, তুমি কি করে কাউকে খুন করতে পারলে আমি ভাবতেই পারি না। এরপর থেকেই ভয়টা বেড়ে গেছে। আমার খুব চিন্তা হয়, ঘুম হয় না। রাত জেগে পাহারা দেই, কেউ যদি আমার পদ্মজাকে ছুঁতে না পারে। পদ্মজার দুই চোখ জলে ভরে ওঠে। বলে, প্রথম তো বিশ্বাস করেননি, এটাই ভালো ছিল। এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন, আর অসুস্থ হয়েও পড়েছেন। আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছো,
তাই ঘুম থেকে উঠে আবোল তাবোল বলছো। তারপর সুস্থ স্বাভাবিকভাবেও যখন বললে, অবিশ্বাস কি করে করি? এত ভালোবাসতে নেই, আমার কপালে সয় না। ভালোবাসতে না করছো? মোটেও না, মাত্রা কমাতে বলছি। পাশেই অজয়বাবুর আমবাগান, শাসা করে শীতল হাওয়া বইছে, পাখির ডাকও শোনা যাচ্ছে। পূর্ণা মৃদুলের চেয়ে 5-6 হাত দূরে দাঁড়িয়ে আছে, তার মস্তক নত, ওড়না বেসামাল হয়ে উঠছে। মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল। আসার পর থেকেই ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা, দাঁত দিয়ে নখ কাটছে। মৃদুল নীরবতা ভেঙে বলল, আমি আগামীকাল বাড়িতে যাইতেছি। পূর্ণা চকিতে তাকালো, রুদ্ধশ্বাস কণ্ঠে প্রশ্ন করল, কেন? মৃদুল মুচকি হেসে বলল, নিজের বাড়ি তো কেন যায় মানুষ, এইখানে তো বেড়াইতে আইছিলাম। ও। পূর্ণা মৃদুলের ওপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। কান্না পাচ্ছে তার। মৃদুল এক ধ্যানে পূর্ণার দিকে চেয়ে থাকলো, তারপর বলল, অন্যদিকে চায়া রইছ কেন? এই দিকে চাও। পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শোনে, তার 2 চোখ জল টলমল করছে। পূর্ণার মেঘাচ্ছন্ন 2টি চোখ দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয়। সে কেমন একটা ঘোর নিয়ে জানতে চাইল, চলে যাব শুনে কষ্ট হইতেছে? পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল, অভিমানী স্বরে বলল, মোটেও না, চলে যান। 2 দিন পরে আসতাছি। পূর্ণার চোখে মুখে হাসির ছটা খেলে যায়। সে ঘাড় ঘুরিয়ে 2 কদম এগিয়ে এসে বলল, সত্যি? সত্যি, এবার হাত ধরি। মৃদুলের বেশরম আবদারে পূর্ণা লজ্জা পেল। সে 2 কদম পিছিয়ে যায়, 2 হাত পেছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, বাড়ি থেকে আসার পর। পূর্ণা দৌড়ে পালায়। মৃদুল পেছনে ডাকে, এই কই যাও? চঞ্চল পূর্ণা না থেমে ফিরে তাকায়, তার লম্বা কেশ হাওয়ার এলোমেলো হয়ে উঠছে। সে মিষ্টি করে হেসে জবাব দিল, বাড়ি যাই, আপনি সাবধানে যাবেন, জলদি ফিরবেন। মৃদুল তার গোলাপি ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হেসে মাথা চুলকালো। কি অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল শ্যাম বর্ণের মেয়েটিকে। হাওয়ার তালে মেঠো পথ ধরে ছুটে যাচ্ছে বাড়ির দিকে। চুল আর ওড়নার দুটোই হাওয়ার ছন্দে সুর তুলে যেন উঠছে। সকাল সকাল মগা এসে খবর দিল, রানী মদনের মাথায় আঘাত করেছে। মদন এখন হাসপাতালে ভর্তি। খলিল হাওলাদার রানীকে মেরে আধমরা করে একটা ঘরে বন্দি করে রেখেছেন। একথা শুনে পদ্মজা স্থির হয়ে পড়ে। খলিল হাওলাদার এতই জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটা নিজের মেয়েকে যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে। পদ্মজা আমিরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে, নয়তো সে একাই চলে যাবে। এক প্রকার জোর করে আমিরকে নিয়ে আসে হাওলাদার বাড়িতে। হাওলাদার বাড়ির পরিবেশ থমথমে, নির্জন। সব সময় এমন থাকে, এ আর নতুন কি? অন্দরমহলে ঢুকতেই আমিনা আমিরের ওপর ঝাঁপিয়ে পড়ে, আকুতি মিনতি করে বলে, বাপ, আমার মেয়ের কাছে আয়না আয়না দাও, নইলে ওর কাছে আমায় লইয়া যাও, তোমার 2টা পায়ে ধরি। আমির আমিনাকে মেঝে থেকে তুলে আশ্বাস দেয়, আমি দেখছি, সব ঠিক হয়ে যাবে। আমির খলিলের ঘরের দিকে যায়। ফরিনায় এসে বিস্তারিত বললেন। রাইতের বেলা মদনের চিল্লানি হুনি, দৌড়ে সবাই আয়া দেখি মদন পইরা আছে, মাথা দিয়া কি যে রক্ত বাইর হইতাছে, আর রানীর হাতে এত বড় একটা ইট। সেরিডারে দেখা মনে হইতাছিল সেরিডার উপরে জিন আছর করছে, আর একটু হইলে এতিম সারাডা মইরা যাইতো। বাপুর বাপ আর রিদুয়ান মেইল্লা তাড়াতাড়ি হাসপাতাল লইয়া গেছে, আর এই হান্দে তোমার চাচা শ্বশুরের রানীরে মাইরা ভর্তা কইরা লাইছে। নাক মুখ দিয়া রক্ত ছুটছে, তবুও থামে নাই। আমরা অনেক চেষ্টা করছিলাম তোমার চাচা শ্বশুরের হাত থাইকা বাঁচাইতে, পারি নাই। আলোডা কি যে কান্দা কাঞ্চে
এখন ঘুমাইতাছে। আমির চাবি নিয়ে আসে। আমিনা সাথে যেতে চাইলে আমির বলল, আমি আর পদ্ম যাচ্ছি, রানীর নিচে নিয়ে আসি। পদ্ম, আসো। পদ্ম যা ছুটে যায় আমিরের পিছু পিছু। ঘরে দরজা খুলে ঘরে ঢুকতে রানী তাকায়। রুম্পা যে ঘরে ছিল সেই ঘরেই তাকে রাখা হয়েছে। রানী কাঁদছিল। দরজা খোলার শব্দ শুনে থেমে যায়। বিছানায় হেলান দিয়ে বসে আছে, চোখ মুখে রক্ত শুকিয়ে গেছে। আমির পদ্মজাকে দেখে রানী দৃষ্টি সরিয়ে নেয়। কাউকে দেখতে ইচ্ছা হচ্ছে না। সে নিজের জীবন নিয়ে সুখী না। পৃথিবীর সব কষ্ট যেন তার বুকে। এইসব মারধর আর গায়ে লাগে না। বাপের কথায় বাড়ির কামলা বিয়ে করলো, এটা তার জন্য কতটা অপমানের কেউ বুঝবে না। সে শুধু মানুষ ভেবেই বাড়ির কামলাকে স্বামী মানতে পারেনি। এতটা উদার নয় সে। সে মানে সে ভালো না। বাপের জড়াজড়িতে নাতনিও দিল। তারপর থেকেই মদন পেয়ে বসে। কারণ অকারণে তাকে ছুতে চায়। মদনের এক একটা ছোঁয়া রানীর জন্য কতটা বেদনাদায়ক তাও কেউ জানবে না। গতকাল রাতে মদন জোর জবরদস্তি করছিল, তাই রানী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। খালি ড্রামের নিচে থাকা ইট নিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে। এতে সে এখনো মোটে অনুতপ্ত না। পদ্মজা রানীর মনের অবস্থা একটু হলেও বুঝতে পারছে। মেয়েটা হাসি খুশি থাকার জন্য বাচ্চাদের সাথে কাবাডি, গোল্লাছুট, কানামাছি কত কি খেলে, তবুও সুখী হতে পারছে না। পদ্মজা সাবধানে রানীর পাশে এসে বসলো, বলল, খুব মেরেছে? রানী পদ্মজার দিকে তাকিয়ে তীব্র কটাক্ষ করে বলল, তুমি যাই না কি করবা? মলম লাগাইয়া দেওয়ন ছাড়া আর কি করণের আছে? আমির কিছু বলতে উদ্যত হয়। পদ্মজা আটকে দেয়। সে চমৎকার করে হেসে রানীকে বলল, মলম লাগানোর মানুষই বা কয়জনের ভাগ্যে জোটে আপা? রানীর দৃষ্টি শীতল হয়ে আসে। এই মেয়েটার সাথে রাগ দেখানো যায় না। পদ্মজার মাঝে অদ্ভুত কিছু আছে যা রাগ দমন করতে পারে। রানী বলল, আমি আমি ভালো নাই পদ্মজা, আমি একটু আরাম চাই, সুখ চাই, আর কষ্টের বোঝা টানতে পারতাছি না। রানীর কথা ধরন এলোমেলো। সে অন্য এক জগতে আছে। বন্দি পাখির মতো ছটফট করছে, মুক্তির আশায় ডানা ঝাপটাছে। পদ্মজার খুব মায়া হয়, ভীষণ অসহায় লাগে। ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গিয়ে এভাবেই জীবন এলোমেলো করে দেয়। এত যাতনা কেন প্রেমে? যার শূন্যতা আজও শান্তি দিল না রানীকে। প্রতিনিয়ত কুরে কুরে খায়। রানীর ভেতরটা যে একেবারে শূন্য। সে পীড়িতে যন্ত্রণায় আজও কাতর। আচ্ছা, যদি রানী তার উপযুক্ত কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হতো, তবে কি সে তার ভালোবাসাকে ভুলতে পেরে একটু সুখী হতে পারত? আমির পদ্মজা ধরে ধরে রানীকে নিচতলায় নিয়ে আসে। সবাই কত কি প্রশ্ন করে। রানী নিশ্চুপ, কারোর কোনো কথার উত্তর দেয়নি। সবাই যত্ন আত্তি করে। আমিনা খাইয়ে দেন। পুরো দিন রানী বিছানায় শুয়ে থাকে। আমিনা সারাদিন চেষ্টা করেছেন রানী যাতে কথা বলে, কিন্তু রানী যেন পণ করেছে কথা না বলার। অন্যদিকে মদন ভালো আছে। কয়দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে, সেলাই লেগেছে। গঞ্জের হাসপাতালে নেওয়া হয়েছিল, এরপর সেখান থেকে শহরে। এ খবর ছড়িয়ে পড়েছে গ্রামে। রানীকে সবাই অনেক খারাপ কথা বলছে, অভিশাপ দিচ্ছে। অনেক বাড়ি বয়ে এসে কটু কথা বলে গেছে। বাড়ির কেউ নিষেধ করেনি। রানী চুপ করে শুনেছে। বাড়ির অবস্থার কথা ভেবে আমি মোড়ল বাড়িতে ফেরার কথা বলিনি। দিন শেষে রাত আসে। সুন্দর পৃথিবীকে জাপটে ধরে ঘোর অন্ধকার। সে অন্ধকারে হারিয়ে যায় রানী। সকালে চিঠি পাওয়া যায়, তাতে লেখা, আমার আলোরে দেখা রাখো তোমরা। আমি পদ্মজা, পর্ব 57। ঘন কুয়াশা বেয়ে শীতের বিকেল নেমেছে ধীরে ধীরে। পদ্মজা আলোকে বুকের সাথে মিশিয়ে দুতলার বারান্দায় দাঁড়িয়ে আছে। তার চোখের দৃষ্টি বাড়ির গেটের দিকে। বাড়ির সব পুরুষেরা সকালে বেরিয়েছে রানীর খোঁজে, এখনো ফেরেনি। যে নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায়? তবুও পদ্মজা চাইছে রানীকে যেন অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যায়।
আলো সারাদিন মায়ের জন্য কেঁদেছে, মায়ের আদরের জন্য ছটফট করেছে। আলোর অস্থিরতা দেখে পদ্মজা দুই ঠোঁট কাঁপছে। জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে মায়ের মতো আদর করার, কিন্তু সে তো আলোর মা না। আলোর মায়ের গন্ধ তার গায়ে নেই। রানী মা হয়ে কি করে পারলো আলোকে ছেড়ে যেতে? পৃথিবীর সব মা এক রকম হয় না। সব মা সন্তানের জন্য ত্যাগ করতে জানে না, দুঃখ আপন করে নিতে জানে না। পদ্মজা আলোর কপালে চুমু দিল। মেয়েটা চুপ করে আছে। চারিদিক কুয়াশায় ধোয়া ধোয়া, দিন ডুবি ডুবি স্তব্ধ হয়ে আছে সময়। একতলা থেকে আমিনার বিলাপ শোনা যাচ্ছে। তিনি এত কাঁদতে পারেন? পদ্মজা ঘুরে দাঁড়ালো ঘরে যেতে। তখনই সামনে পড়লেন ফরিনা। পদ্মজা হাসার চেষ্টা করে বলল, আম্মা আপনি? আলো ঘুমাইছে? না, জেগে আছে। পদ্মজা আলোর কপালে আবার চুমু দিল। ফরিনা বললেন, রানীরে কি পাওন যাইব? জানি না আম্মা। পদ্মজার নির্বিকার স্বর। আলমগীর রূপারে লইয়া কয়ে গেছে জানো তুমি? ওরা ভালো আছে তো? আপনাকে সেদিনই বলেছি আম্মা। জানি না আমি। ফরিনা আর প্রশ্ন করলেন না। তিনি নারকেল গাছের দিকে চোখের দৃষ্টি নিবদ্ধ করেন। পদ্মজা সেকেন্ড কয়েক সময় নিয়ে ফরিনাকে দেখে। ফরিনা আগের মতো ছটফটে নেই, নিশ্চুপ হয়ে গেছেন। আগে মনে হতো তিনি মনে মনে কোনো কঠিন কষ্ট পুঁতে রেখেছেন, কিন্তু এমন কোনো শক্তি আছে যার জন্য তিনি হাসতে পারেন, বেঁচে আছেন। আর এখন দেখে মনে হচ্ছে সেই শক্তিটা নষ্ট হয়ে গেছে। জীবনের আশার আলো ডুবে গেছে। কতগুলো ভেবে পদ্ম চমকে ওঠে। সে তো আনমনে নিজের অজান্তে এইসব ভেবেছে, কিন্তু সত্যি কি এমন কিছু হয়েছে? পদ্মজা আগ্রহ নিয়ে প্রশ্ন করল, আম্মা আপনি আমাকে কিছু বলতে চান? ফরিনা তাকান। পদ্মজা তীর্থের কাকের মতো তাকিয়ে রইল ফরিনার দিকে। ফরিনা ঝরঝর করে কেঁদে ফেললেন। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেওয়াল ভেঙে ঝর্ণাধারার বাঁধ ভেঙে গেল। পদ্মজা খুব অবাক হয়। ফরিনা আঁচলে মুখ চেপে ধরেন। পদ্মজা উৎকণ্ঠা, আম্মা আম্মা আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন না আমাকে, কি বলতে চান আমাকে? আচমকা ফরিনার কান্নার শব্দে আলো ভয় পেয়ে যায়। সে জোরে জোরে কাঁদতে থাকে। পদ্মজা আলোকে শান্ত করার চেষ্টা করে। বারান্দায় পায়চারি করে আদুরে কণ্ঠে বলে, মা কাঁদে না, কাঁদে না, কিছু হয়নি তো, মামি আছি তো। আলো জান ছেড়ে কাঁদছে, কান্না থামছে না। বেশ অনেকক্ষণ পর আলো কান্না থামায়। সাথে সাথে পদ্মজা ফরিনার দিকে এগিয়ে আসলো। প্রশ্ন করলো, বলুন আম্মা, কি বলতে চান আমাকে? কিচ্ছু না বলে তড়িঘড়ি করে দোতলা থেকে নেমে যান তিনি। পদ্মজা আশাহত হয়ে অনেকবার ডাকে, তিনি শোনেননি। পদ্মজা বিরক্ত নিয়ে বাইরে তাকায়, দেখতে পায় মজিদ হাওলাদারকে। তিনি আলোকগড় পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছেন, পায়ে ব্যথা পেয়েছে নাকি? পদ্মজা নিচতলায় যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই মাথায় আসে, কোনোভাবে কি আব্বাকে দেখে আম্মা ভয় পেল আর উত্তর না দিয়ে চলে গেল? পদ্মজা মিলিয়ে ফেলে উত্তর, এমনটাই হয়েছে। ঘরের গোপন খবরই দিতে চেয়েছিল ফরিনা, কিন্তু ঘরের মানুষ দেখে আর দিতে পারলেন না। আচ্ছা, তিনি এমন হাউ মাউ করে কেন কাঁদলেন? পদ্মজার কপালের চামড়া কুঁচকে যায়। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। আলোর পিঠে হাত বুলাতে বুলাতে ভাবে পেছনের সব অদ্ভুত ঘটনা। রুম্পা পাগলের অভিনয় করত, তাকে ঘরে বন্দি করে রাখা হয়েছে, অথচ বাড়ির কেউ এতে ভ্রুক্ষেপ করত না। রুম্পা দিনের পর দিন না খেয়েছিল। পদ্মজা যতটুকু বুঝেছে ফরিনা খুব ভালোবাসেন রুম্পাকে, তাহলে তিনি কেন খাবার নিয়ে যেতেন না? রুম্পার ঘরে লতিফা চোখ রাখে। রুম্পা লতিফাকে দেখে ভয় পেয়েছিল। যেদিনই সে জানতে পারে রুম্পা পাগল না, সেদিন রাতেই বাবলু নামের কালো লোকটি রুম্পাকে মারতে চেয়েছিল। এইসব কার নির্দেশে হচ্ছে? কে এই বাড়ির আদেশদাতা? আর আলমগীরই কি করে জানলো রুম্পা খুন হতে চলেছে? তারপর একটা খুন হলো, অথচ ভোর হওয়ার আগেই সেই লাশ উধাও হয়ে গেল। কেউ খুনির খোঁজ করলো না।
তারপর রুম্পা বা আলমগীরের কথা রানী আর ফরিনা ছাড়া কেউ জিজ্ঞাসাও করলো না। এই বাড়ির মানুষ যেন জীবিত থেকে মৃত। কি চলছে আড়ালে? তারপর আলমগীরের তাকে একটা চাবি দিল। চাবিটা কিসের? রুম্পা বলেছিল উত্তরের জঙ্গলে ধ রক্ত। এই কথার মানেই বা কি? পদ্মজা দ্রুত দুই চোখ বন্ধ করে ফেলল। তার মাথা ব্যথা করছে, কপালে রগ দপদপ করছে। রানীর নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যায়। সে গাঢ় রহস্যের টানে উন্মাদ হয়ে ওঠে। বাড়িতে খলিল হৃদয়ান নেই, এই সুযোগ। জঙ্গলে তাকে যেতেই হবে। পরিবেশে অস্পষ্টতা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ল। বিকেলের সন্ধ্যাকে লান আলোয় জড়িয়ে ধরল। সন্ধ্যার আজান পড়ছে। পদ্মজা নিচতলায় এসে আলোকে লতিফার কাছে দিয়ে নিজ ঘরে যায়। নামাজ আদায় করে নেয়। তারপর আলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। মজিদ পায়ে ব্যথা পেয়েছেন, তিনি ঘরে শুয়ে আছেন। ফরিনাও ঘরে। বাড়ির বাকি পুরুষরা তখনও ফেরেনি। আমিনা সদর দরজায় বসে আছেন, চুল এলোমেলো, কপালে এক হাত রেখে বাইরে তাকিয়ে রানীর অপেক্ষার প্রহন গুনছেন। মানুষটার অনেক দোষ ত্রুটি আছে ঠিক, তবে মেয়ের জন্য পাগল। বাড়ির আরেক কাজের মেয়ে রিনু আলোর সাথে শুয়ে আছে। আলো একা ঘরে কিভাবে থাকবে? তাই পদ্মজায় রিনুকে আলোর সাথে থাকতে বলেছে। লতিফা রান্নাঘরে রান্না করছে। সবাই যে যার কাজে ব্যস্ত। মানবতা বোধ থেকেও অন্তত রানী নিখোঁজ হবার শোকে কাতর হওয়া উচিত। কিন্তু পদ্মজা কাতর হতে পারছে না। তাকে চুম্বকের মতো কিছু টানছে উল্টো দিকে থেকে। পদ্মজা শক্ত করে খোপা বাঁধে, শাড়ির আঁচল কোমরে গোজে, গায়ে জড়িয়ে নেয় শাল, হাতে নেয় টর্চ আর ছুরি। তারপর অন্দরমহলের দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে পড়ে। এক নিঃশ্বাসে ছুটে আসে জঙ্গলের সামনে, হাঁপাতে থাকে। চোখের সামনে ঘন জঙ্গল, পিছনে কয়েক হাত দূরে অন্দরমহল। হাড় হিম করা ঠান্ডা। পদ্মজার ঠোঁট কাঁপতে থাকে। এই জায়গায় সে অনেকবার এসেছে, কিন্তু পা রাখতে পারেনি জঙ্গলে। কেউ না কেউ বা কোনো না কোনো ঘটনা তাকে বাগড়া দিয়েছেই। আজ কিছুতেই সে পিছিয়ে যাবে না। তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে। জঙ্গলের ঘাসে পা রাখতেই একটা অদ্ভুত অনুভূতি হয়। গায়ে লোমকূপ দাঁড়িয়ে পড়ে। আরও কয়েক পা এগোতেই গা হিম করা অদ্ভুত সরসর শব্দ ভেসে আসে। পদ্মজা একটু একটু ভয় করছে। গাঢ় অন্ধকারে এমন গভীর জঙ্গলে সে একা। শীতের বাতাসে গাছের পাতাগুলো শব্দ তুলছে, আর পদ্মজা উৎকর্ণ হয়ে উঠছে। ভয়ভীতি নিয়ে সে এগোতে থাকে। চারিদিকে ঘাস, সরু একটা পথে ঘাস নেই, মানে এই পথ দিয়ে মানুষ হাঁটাচলা করে। পদ্মজা সেই পথ ধরে এগোতে থাকে। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে। বড় বড় গাছ দেখে মনে হচ্ছে কোনো অশরীরী দাঁড়িয়ে আছে। পদ্মজা মনে মনে আয়তুল কুরসি পড়ে বুকে ফু দেয়। একটা সময় পথ শেষ হয়ে যায়। পদ্মজা টর্চের আলোতে পথ খোঁজে। যেদিকেই তাকায় সেদিকেই বুনো লতাপাতা। যারা এখানে আসে তারা কি এখানেই থেমে যায়? পদ্মজা ভেবে পায় না। মাথার ওপর ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়। পদ্মজার বুক ধক করে উঠল। সে টর্চ ধরল মাথার ওপর। দুটো পাখি উড়ে যায়। এরপর চোখে ভেসে ওঠে চন্দ্র, তারকাহীন ম্লান আকাশ। পদ্মজা লম্বা করে নিঃশ্বাস নিল। সে কি না কি ভেবেছিল। পদ্মজা সূক্ষ্ম তীক্ষ্ণ চোখে চারপাশ দেখল। রুম্পা কি বলেছিল মনে পড়তেই সে উত্তরে তাকালো। বেশি দূর চোখ গেল না। ঝোপঝাড়ে ঢাকা চারপাশ। পদ্মজা মুখে অস্পষ্ট বিরক্তিকর শব্দ করল। নিজে নিজে বিড়বিড় করল, ধুর, কোন দিকে যাব এবার? ছটপট করতে থাকা পদ্মজা তার হাত থেকে ছুরি পড়ে যায়। ছুরি তোলার জন্য নত হয় সে। ছুরির সাথে সাথে তার হাতে ঘাস উঠে আসে। পদ্মজা অবাক হয়। কেন যেন মনে হলো এই বুনো ঘাসের শেকড় মাটির নিচে ছিল না। পদ্মজা উত্তর দিকের আরো কয়েকগুলো ঘাস এক হাতে তোলার চেষ্টা করলো। সাথে হাতে উঠে আসে। সত্যি শেকড় নেই মাটির নিচে। কেউ বা কারা পথের চিহ্ন আড়াল করতে নতুন তাজা ঘাস দিয়ে সাজিয়ে রেখেছে পথ। পথ লুকোতে কি প্রায়ই এমন করা হয়? তাহলে তো বেশ পরিশ্রম করে। পদ্মজার উত্তেজনা বেড়ে যায়। সে উত্তর দিকের পথ ধরে এগোতে থাকে। হাঁটে প্রায় 10 মিনিট। এই মুহূর্তে সে চলে এসেছে জঙ্গলের মাঝে। সামনে ঘন ঝোপঝাড়,
পরিত্যক্ত ভাব চারিদিকে, ভুতুড়ে পরিবেশ। থেকে থেকে প্যাঁচা ডাকছে কাছে কোথাও। পদ্মজা বিপদ মাথায় নিয়ে ঝোপঝাড় দুই হাতে সরিয়ে অজানা গন্তব্যে হাঁটতে থাকে। কাটা লাগে মুখে, চামড়া ছিঁড়ে যায়। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল, কিন্তু ব্যথা নিয়ে পড়ে থাকেনি, সে এগোতে থাকে। ঝোপঝাড় ছেড়ে বড় বড় গাছপালার মাঝে আসতেই পদ্মজার মনে হয় তার পেছনে কেউ আছে। সে চট করে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। সে মনের ভুল ভেবে সামনে হাঁটে, কিন্তু আবার মনে হয় পেছনে কেউ আছে। পদ্মজা থমকে দাঁড়ায়, ঘুরে তাকায়। তার মনটা আনচান আনচান করছে, কু গাইছে, কেমন ভয়ও করছে। এই গভীর জঙ্গলে সে একা। কিছুক্ষণ আগে সন্ধ্যা হলো, কিন্তু এখানে মনে হচ্ছে গভীর রাত। কোনো অঘটন ঘটে গেলে কেউ জানবে না। পদ্মজার রগে রগে শিরশির অনুভব হয়। ভয়টা বেড়ে গেছে, ভেঙে পড়ছে সে। রাত যেন শক্তি, সাহসিকতা চুষে নিতে পারে। পদ্মজা আল্লাহকে স্মরণ করে, হেমলতাকে স্মরণ করে, চোখ বুজে হেমলতার অগ্নিমুখ ভাবে। তিনি যেভাবে তীক্ষ্ণ চোখে তাকাতেন সেভাবে পদ্মজা তাকায়। কান খাড়া করে চারপাশে যত জীব প্রাণী আছে সবকিছুর উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করে। কাছে কোথাও অদ্ভুত এক জীব ডাকছে, নিশাচর পাখিদের তীক্ষ্ণ ডাকও শোনা যাচ্ছে। ঝিঝি পোকারা এক স্বরে ডাকছে, সা সা বাতাস বইছে। এই সব কিছুকে ছাড়িয়ে একটা মানুষের গাঢ় নিঃশ্বাস তীক্ষ্ণভাবে কানে ঠেকে, খুব কাছে, পেছনে